আসসালামু আলাইকুম। পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সিরিজের উপন্যাস চলে যায় বসন্তের দিন। হিমু, আমি মহাবিপদে পড়েছি। তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর। বিনিময়ে যা চাইবি তাই দেব। আমার অতি গুণধর পুত্র মনে হয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ভাড়া খাটা টাইপ একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। মুখে অবশ্যই এখনও কিছু বলছে না। আমি গন্ধে গন্ধে বুঝে ফেলেছি। আমার ঘুম হারাম হয়ে গেছে। মেয়েটার নাম ফুলফুলিয়া। যে মেয়ের নাম ফুলফুলিয়া সে কেমন মেয়ে বুঝতেই তো পারছিস। ঘটনা এখানেই শেষ না। ওই মেয়ের বাবা কি করে জানিস? সে হারমোনিয়াম বাদক। যাত্রা দলে হারমোনিয়াম আরও কী সব নাকি বাজায়। তুই চিন্তা করে দেখ, ছেলের বাবা ক্যাবিনেট সেক্রেটারি আর শ্বশুর হারমোনিয়াম বাদক। হিমু, যেভাবেই হোক জহিরকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে। ওই মেয়েকে দূরে কোথাও বিয়ে দিয়ে বিদায় করার ব্যবস্থা কর। যাবতীয় খরচ আমি দেব। প্রয়োজনে মেয়েকে গয়নাও কিনে দেব। তোর দোহাই লাগে, ঘটনা কাউকে বলবি না। চিঠি পাওয়া মাত্র আমার কাছে চলে আসবি। দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। তোর খালু সাহেব এখনও কিছু জানে না। তাকে ইচ্ছে করে জানায়নি। এত বড় শখ সে নিতে পারবে না। ধুম করে অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। একবার অ্যাটাক হয়েছে, দ্বিতীয়বার হলে আর দেখতে হবে না। হিমু, তুই আমাকে বাঁচা। ইতি, তোর মাজেদা খালা। 1 পৃষ্ঠার চিঠি, চিঠির সঙ্গে 500 টাকার চকচক একটা নোট স্ট্যাপল করা। এটা হলো মাজেদা খালার স্টাইল। তিনি কাউকে চিঠি দিয়েছেন, সঙ্গে টাকা স্ট্যাপল করা নেই এমন কখনো হয়নি। চিঠির সঙ্গে টাকা দেওয়ার পেছনে একটা গল্প আছে। খুব ছোটোবেলায় মাজেদা খালার বড় মামা তাকে একটা চিঠি দিয়েছিলেন। চিঠির সঙ্গে ছিল একটা চকচকে 10 টাকার নোট। জীবনে প্রথম চিঠি, সেই সঙ্গে টাকা। খালার মাথার ভেতরে ব্যাপারটা ঢুকে গেল। তখন থেকেই তিনি ঠিক করেছেন যখনই কাউকে চিঠি লিখবেন সঙ্গে টাকা থাকবে। শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না। মাজেদা খালা ব্যতিক্রম। তিনি এখনও প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন। শুরুতে 10 টাকা 20 টাকা দিতেন। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাকার পরিমাণ বেড়েছে। এখন চিঠি প্রতি 500 টাকা। মাজেদা খালার চিঠিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই। দড়ি দেখলেই যারা সাপ মনে করে তিনি তাদের চেয়েও 2 ডিগ্রি উপরে। যে কোনো লম্বা সাইজের জিনিস দেখলেই তিনি সাপ মনে করেন। কাছে কি দেখবেনও না সাপ কিনা। দূর থেকে চিৎকার চেঁচামেচি, ও মা গো, দোতলায় সাপ এলো কীভাবে। আমি নিশ্চিত জহিরকে নিয়ে তিনি যে মহা দুশ্চিন্তায় পড়েছেন তা পুরোপুরি অর্থহীন। জহির অতি ভালো ছেলে। সে যে কত ভালো এটা একটা অতি ব্যবহার করে বোঝানো যাবে না। খুব কম করে হলেও 3টা অতি ব্যবহার করতে হবে। অতি 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 ভালো ছেলে। সে ফিজিক্সে অনার্স পড়ছে। দুর্দান্ত ছাত্র। পাশ করেই ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারারের চাকরি পেয়ে যাবে। কিন্তু তার জীবনের স্বপ্ন সে একটা কফির দোকান দিবে। আধুনিক কফি শপ। জীবন কাটাবে কফি বিক্রি করে, কারণ কফির গন্ধ তার ভালো লাগে। কফি হাউসে লোকজন আনন্দ করে কফি খেতে খেতে গল্প করে। এই দৃশ্য দেখতে ভালো লাগে এবং তার নিজেরও কফি খেতে ভালো লাগে। সেই কফি হাউসের নামও ঠিক করে রেখেছে, শুধুই কফিতা। জহিরের ধারণা ফ এবং ব খুবই কাছাকাছি। শুধুই কফিতা আসলে শুধুই কবিতা। নিতান্তই ভালো মানুষ টাইপ লোকজনের মাথাতে এরকম আইডিয়া আসে। জহির সরল ধরনের মানুষ। পৃথিবীতে বক্র ধরনের ভালো মানুষও আছে। বক্র ভালো মানুষরা ভালো, তবে তাদের চিন্তাভাবনা বক্র। জহির সেরকম না। ফুলফুলিয়া নামের কোনো মেয়ের সঙ্গে তার যদি ভাব হয়েও থাকে, জহিরের ভালো মানুষের জন্যই হয়েছে। একজন ভালো মানুষ অন্য ভালো মানুষকে খুঁজে বের করে। একটা চোর খুঁজে বের করে অন্য আরেকটা চোরকে। ফুলফুলিয়ার সঙ্গে পরিচয় হলে দেখা যাবে সেও চমৎকার একটি মেয়ে। জহিরের শুধুই কফিতে কফি শপে কফি বানানোর জন্য ছটফট করছে। কাস্টমারকে নিজেই ছুটে গিয়ে কফি দিচ্ছে। আদুরে গলায় বলছে, কফি কেমন হয়েছে খেয়ে বলুন তো, ভালো হলে কিন্তু আরেক মগ খেতে হবে। মাজেদা খালার দুশ্চিন্তা দূর করার জন্য না, ফুলফুলিয়ার ব্যাপারে কৌতূহলী হয়েই খালার ধানমন্ডির বাসায় গেলাম। খালু সাহেব আমাকে দেখে প্রথম কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলেন যেন চিনতে পারছেন না। তারপর শুকনো গলায় বললেন, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, আপনাদের দেখতে এসেছি। খালু সাহেব ও বলে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে মুখ ঢেকে ফেললেন। খালু সাহেব আমাকে সহ্যই করতে পারেন না। মাজেদা খালা আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, তোর খালুর সামনে ওই প্রসঙ্গ তুলবি না। আমি বললাম, ওকে। খালা বললেন, জহিরের কাছ থেকে কায়দা করে ব্যাপারটাকে জেনে নে। আমি যে ঘটনা জানি এটা যেন জহির টের না পায়। আমি আবারও বললাম, ওকে। খালা বিরক্ত গলায় বললেন, ওকে ওকে করিস না। তোকে দেখে মনে হচ্ছে তুই ব্যাপারটা হাসি তামাশা হিসেবে নিচ্ছিস। মোটেই হাসি তামাশা না। অবশ্যই হাসি তামাশা না। জহির কোথায়? এক্ষুনি সাঁড়াশি দিয়ে জহিরের পেট থেকে সব কথা বের করে ফেলবো। শুরু হবে সাঁড়াশি আক্রমণ। খালা বললেন, আজ রাতে তুই আমাদের বাড়িতে থাকবি। আমি বললাম, কথা বের করে তোমাকে দিয়ে যাই, থাকার দরকার কি? থাকলে সমস্যা কি? বড়লোকের বাড়িতে আমার ঘুম হয় না খালা। কমিউনিস্টদের মতো কথা বলবি না। তুই কমিউনিস্ট না, তুই হিমু। তোকে যেখানে ঘুমোতে বলা হবে তুই সেখানেই ঘুমাবি। রাতে কি খাবি? যা খাওয়াবে তাই খাবো।
নতুন একটা বাবুর্চি রেখেছি, খুব ভালো মোগলাই রাঁধে। তোর কপাল খারাপ, বাবুর্চি ছুটিতে আছে। অসুবিধে নেই, পোলাও খা। পোলাও আর ঝাল মুরগির ঝোল হবে না? ফ্রিজে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভেজে দিতে বলবো। আচ্ছা। গ্রামের বাড়ি থেকে সরবাটা ঘি এনেছি, খেয়ে দেখ ঘি কাকে বলে। ঠিক আছে, খাবো সরবাটা ঘি। মাজেদা খালা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ঘর ভর্তি খাবার, কেউ খায় না? খায় না কেন? তোর খালুর ডিসপেপসিয়া হয়েছে, কিছুই হজম হয় না, পানি খেলেও নাকি টক ঢেকুর উঠে। আর জহিরও খাওয়া ছেড়ে দিয়েছে, গত 1 মাস ধরে শুধু ডাল ভাত খাচ্ছে। ওই দিন বলল শুকনা মরিচ আর রসুন পিষে ভর্তা বানিয়ে দিলে ভর্তা দিয়ে খাবে, আর কিছু খাবে না। বলো কি? খালা হতাশ গলায় বললেন, আমার দৃঢ় বিশ্বাস ফুলফুলিয়ে মেয়েটার সঙ্গে পরিচয় হবার পর জহির এই প্যাকনা করছে। ওই মেয়ে যেহেতু শুকনা মরিচের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, এর বেশি কিছু খাবার মুরত নাই, কাজে জহিরকেও তাই খেতে হবে। তাহলে তো ঘটনা অনেক দূর গড়িয়েছে। তুমি চিন্তা করো না, আমি টেক কেয়ার করছি। হয় জহিরের স্ক্রু টাইট দিয়ে দেবো, আর নয়তো নাট খুলে স্ক্রু বের করে নিয়ে আসবো। তুই একটা কাজ করবি? অবশ্যই করব, কাজ করে ভাত খাবো। ফুড ফর ওয়ার্ক। একটা ডিজিটাল রেকর্ডার পকেটে করে নিয়ে যা। জহিরের সঙ্গে যা কথাবার্তা হবে সব রেকর্ড করে ফেলবি। মা হয়ে ছেলের গোপন কথা রেকর্ড করা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। মা ছেলের ভবিষ্যৎ দেখবে না? সে মাতারির সঙ্গে প্রেম করলে আমি আটকাবো না? তাহলে দাও তোমার ডিজিটাল রেকর্ডার। আসল কথা যখন শুরু হবে তখন কায়দা করে রেড বাটন পুশ করবি। 15 মিনিট রেকর্ড হবে। আমি গলা নামিয়ে বললাম, নিজেকে কেমন যেন স্পাই স্পাই লাগছে। খালু সাহেবের তো একটা লাইসেন্স করা পিস্তল আছে, পিস্তলটাও দাও, পকেটে করে নিয়ে যাই। স্পাই যখন হয়েছি পুরোপুরি হই। একটা ম্যাগনিফাইং গ্লাসও দাও, স্পাইদের সঙ্গে ম্যাগনিফাইং গ্লাস থাকে। ফাজলামি করিস না হিমু, তোকে ফাজলামি করার জন্য ডাকিনি। তোর সব ভালো, ফাজলামিটা ভালো না। তুই তোর খালুর সঙ্গে গল্প কর, আমি ডিজিটাল রেকর্ডারটা রেডি করে দিই। ব্যাটারি আনতে হবে, ব্যাটারি নেই। আমি খালু সাহেবের, রহমতুল্লাহ তালুকদার, এর সামনে বসে আছি। কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না। ডিজিটাল ভয়েস রেকর্ডারের ব্যাটারি আসবে, যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে মিশনে যেতে হবে। খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি থেকে চোখ তুলছেন না, তিনি হাঁটুর উপর পা তুলে দিয়েছেন, পায়ের পাতা নাড়ছেন। পাশে বসে থাকা মানুষকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা সফল হচ্ছে না। আমি বরং তার কর্মকাণ্ডে মজা পাচ্ছি। আমি তাকিয়ে আছি টিভির দিকে। টিভিতে CNN চলছে, শব্দহীন টিভি। খালু সাহেব ইদানিং শব্দহীন টিভি দেখেন। হিমু। জি? খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি বন্ধ করে আমার দিকে তাকালেন। তার ভুরু কুচকে আছে, নাকও খানিকটা কুঞ্চিত। গরম মারে ছাল পুড়ে ঘা হয়ে যাওয়া নেড়ি কুত্তার দিকে মানুষ এইভাবেই তাকায়। কি করছো আজকাল? কিছু করছি না। কিছু করছি না বাক্যটা যেভাবে বললে তাতে মনে হচ্ছে কিছু না করাটা খুব মহৎ কিছু। খারাপ কিছু করার চেয়ে কিছু না করা তো অবশ্যই মহৎ। চুরি ডাকাতি তো। আমার সঙ্গে বাজে তর্ক করবে না। জি আচ্ছা। ব্যক্তিগতভাবে তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি অকর্মণ্য অলস মানুষ সারা জীবন অপছন্দ করেছি। আমৃত্যু করবো বলে ধারণা। তুমি যদি কিছু মনে না করো অন্য কোথাও গিয়ে বসো। তুমি আমার পাশে বসে আছো বলি পড়ায় মন দিতে পারছি না। কিছু মনে করছো না তো? জি না, কিছু মনে করছি না। আমি নিশ্চিত তুমি আমার কথায় হার্ট হয়েছো। তোমাকে হার্ট করার জন্য কথাগুলো আমি বলিনি। আমার নিজের ছেলে জহির যদি তোমার মতো জীবনযাপন করতো, তাকে আমি আমার পাশে বসতে দিতাম না। খালু সাহেব আবারও ম্যাগাজিন পাঠে মন দিলেন। এই পরিস্থিতিতে নিঃশব্দে উঠে অন্য কোথাও সরে যাওয়া উচিত। সেটি করছি না। মানুষটাকে আরেকটু রাগিয়ে দিতে ইচ্ছা করছে। রেগে তিনি তেতে থাকবেন, কিন্তু ভদ্রতা ও রুচিবোধের কারণে আমার সঙ্গে কথা বলতে হবে নিচু গলায়, প্রায় হাসি মুখে। এই দৃশ্যটি দেখতে ভালো লাগে। ভদ্রতা এবং রুচিবোধ থাকার বিপদ আছে। আমি এখন জহিরের ঘরে। জহির হাত পা সোজা করে বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। 1 বছর পর জহিরের সঙ্গে দেখা। মানুষের বয়স বাড়ে, এই ছেলের মনে হয় বয়স কমছে। চেহারায় বালক বালক ভাব এসে গেছে। ঘুমন্ত জহিরকে দেখে মনে হচ্ছে তার স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে। সে রাত জেগে পড়ছে। মাঝখানে ক্লান্ত হয়ে কিছুক্ষণ শুয়েছিল, ভেবে রেখেছিল রেস্ট নিয়ে আবার পড়া শুরু করবে। রেস্ট নিতে নিতে ঘুম এসে গেছে। আমি ডাকলাম, এই জহির, এই। জহির স্প্রিংয়ের পুতুলের মতো উঠে বসলো। কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে রোবট টাইপ গলায় বলল, হিমু ভাইজান, কটা বাজে? আমি বললাম 8:30। জহির বলল, তোমার 9টার মধ্যে আসার কথা, তুমি 8:30 চলে এসেছো, আশ্চর্য তো। আমার 9টার মধ্যে আসার কথা নাকি? আমি তোমাকে কল দিয়েছি 7:05, তখনই বলে দিয়েছি by 9 তুমি চলে এসো। মানুষ টাইমের পরে আসে, তুমি চলে এসেছো আগে। কিভাবে কল দিলি? আধ্যাত্মিক উপায়ে কল দিয়েছি। ব্যাপারটা যে সত্যি সত্যি কাজ করবে বুঝতে পারিনি। আমার খুবই অবাক লাগছে। মনে মনে আমাকে ডেকেছিস? কিভাবে ডেকেছি শোনো। প্রথমে দরজা জানালা বন্ধ করেছি,
তারপর বিছানায় শবাসন করে শুয়েছি, হাত পা সোজা করে সরল রেখার মতো শোয়া, চোখ বন্ধ করে এক মনে বলেছি, হিমু ভাইজান তুমি যেখানেই থাকো রাত 9টার মধ্যে চলে আসো। 50 বারের মতো বলেছি, বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কথা না, আমার ঘুম এসে গেছে। টেলিপ্যাথিক উপায়ে তোমার কাছে মেসেজ চলে গেছে, তুমি চলে এসেছো। হাউ ওয়ান্ডারফুল। টেলিপ্যাথিক ডাকাডাকির বুদ্ধি কি তোর মাথাতে এসেছে না কেউ দিয়েছে? জহির গলা নিচু করে বলল, একটা মেয়ের কাছ থেকে এই বুদ্ধি পেয়েছি। এই মেয়েটার বাসায় টেলিফোন নেই, ওর যখন কাউকে ডাকার দরকার পড়ে তখন এভাবে ডাকে, তাতে নাকি কাজ হয়। মেয়েটার কথা আগে বিশ্বাস করিনি, এখন পুরোপুরি বিশ্বাস হচ্ছে। আমি বললাম, মেয়েটার নাম কি ফুলফুলিয়া? বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর জহির প্রায় তোতলাতে তোতলাতে বলল, তুমি কিভাবে জানো? সেটা দিয়ে তোর দরকার নেই, মেয়েটার নাম ফুলফুলিয়া কিনা বল। মেয়েটার বাবা তাকে ডাকেন ফুল, মা যখন বেঁচে ছিলেন তখন ডাকতেন ফুলিয়া। মেয়েটা করেছে কি, দুজনের নাম একত্র করে তার নাম দিয়েছে ফুলফুলিয়া। তুই আমাকে টেলিপ্যাথিক পদ্ধতিতে ডেকে এনেছিস কেন? ফুলফুলিয়ার বিষয়ে কথা বলার জন্য? তুমি এত সব জানো কিভাবে? ভাইজান তুমি কিন্তু খুবই বিস্ময়কর একজন মানুষ। তুই নিজেও কম বিস্ময়কর না। যা হোক, এখন ঘটনা কি বল। তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি তো মনে হচ্ছে সবই জানো। তা জানি, তবু তোর মুখ থেকে শুনি। জহির চাপা গলায় তোতলাতে তোতলাতে বলল, ভাইজান আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। ঠিক করে থাকলে করবি। মা মনে হয় রাগ করবে, তাই না? রাগ অবশ্যই করবে, তোর বাবার পিস্তল দিয়ে ফুলফুলিয়াকে গুলি করার সমূহ সম্ভাবনা। ওকে কেন গুলি করবে? গুলি করলে আমাকে করবে। মা যেতে খালা তোকে কিছুই বলবে না। তুই যদি একটা খুন করে এসে বলিস, মা আমি খুন করে এসেছি, তাহলে খালা বলবেন, ভালো করেছিস, এখন যা গোসল করে আয়, ভাত খা, ইলিশ মাছের ডিম রান্না করেছি। জহির অবাক হয়ে বলল, এত কিছু থাকতে ইলিশ মাছের ডিমের কথা বললে কেন? মনে এসেছে বলেছি। তুই এত অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? ফুলফুলিয়ার সবচেয়ে পছন্দের খাবার হলো ইলিশ মাছের ডিম। আমার আবার ইলিশ মাছের ডিম খুবই অপছন্দের খাবার। ফুলফুলিয়ার আরেকটা পছন্দের খাবারের কথা শুনলে তুমি চমকে উঠবে, শুকনা মরিচের সঙ্গে রসুন মিশিয়ে বেটে ভর্তা। জহিরের মুখ হা হয়ে গেল। সত্যিকার বিস্মিত মানুষের মুখ দেখা খুবই আনন্দের ব্যাপার। বেশিরভাগ মানুষই বিস্মিত হবার ভান করে, বিস্মিত হয় না। জহির সত্যি সত্যি বিস্মিত। তার হা করে থাকা মুখের দিকে তাকিয়ে আমি খুবই মজা পাচ্ছি। জহির, জি ভাইজান। ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা কি বল শুনি, খুব গুছিয়ে বলবি। তার আগে 1 মিনিটের জন্য চোখ বন্ধ কর। কেন? আমি একটা লাল বোতাম টিপব। কিসের লাল বোতাম? কিসের লাল বোতাম তোর জানার দরকার নেই, তোকে চোখ বন্ধ করতে বলেছি, তুই চোখ বন্ধ কর। জহির বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করলো। আমি ডিজিটাল ভয়েস রেকর্ডারের বোতাম টিপে জহিরের সামনে রাখলাম। এখন ইচ্ছে করলে চোখ মেলতে পারিস, লজ্জা করলে চোখ মেলার দরকার নেই। ফুলফুলিয়া সম্পর্কে তোর পরিকল্পনা গড়গড় করে বলে যা, ফিসফিস করবি না, উঁচু গলায় বলবি। প্রতিটি শব্দ যেন আলাদা করে বোঝা যায়, টু দ্য পয়েন্ট থাকবি, ফ্যানাবি না। রেডি, গেট, সেট, গো। জহির আবার তার বিখ্যাত রোবট গলায় কথা বলা শুরু করলো। মনে হচ্ছে প্রতিমন্ত্রীদের মতো লিখিত ভাষণ পড়ছে। ভাইজান আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। আমি জানি সবাই খুব রাগ করবে, কিন্তু আমি মন ঠিক করে ফেলেছি। বিয়ে করব কাজের অফিসে। বিয়েতে তুমি একজন সাক্ষী হবে, আরেকজন সাক্ষীও তুমি জোগাড় করবে। কোত্থেকে করবে সেটা তুমি জানো। ফুলফুলিয়া সম্পর্কে এই আমার পরিকল্পনা। বিয়ের পরেও কি তুই তোর মাকে জানাবি না? বিয়ের পর জানাবো, কাজী অফিস থেকে টেলিফোন করে জানাবো। খালা তোকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দেবে, তুই যাবি কোথায়? সেটা নিয়ে চিন্তা করি না। চিন্তা না করে ভালোই করেছিস, বেশি চিন্তা ভাবনা করে কিছু হয় না। তুই একভাবে চিন্তা করে রাখবি, ঘটনা ঘটবে অন্যভাবে। চিন্তাহীন জীবনযাপন করা উচিত। ফুলফুলিয়ার একটা ছবি আমার কাছে আছে, দেখবে? না। ক্লাস 7-এ পড়ার সময়কার ছবি, এখনকার চেহারের সাথে কোনো মিল নেই। এই সময়ের কোনো ছেলে প্রেমিকার ছবি পকেটে নিয়ে ঘুরে না। ছবি পকেটে নিয়ে ঘোরাটাকে গ্রাম্যতা মনে করা হয়। তুই কি মনে করে ঘুরছিস? আমি ছবি পকেটে নিয়ে ঘুরছি না তো, ছবিটা পেজ মার্ক হিসেবে ব্যবহার করছি। আমার অবশ্য অন্য একটা পরিকল্পনাও আছে, খুবই হাস্যকর পরিকল্পনা, বলবো? বল। আমার কম্পিউটারে ফটোশপ আছে। আমি করব কি, ফুলফুলিয়ার ছবি ফটোশপে ঢুকাবো, আইনস্টাইনের ছবি তার সঙ্গে জুড়ে দিয়ে প্রিন্ট বের করব। ছবিতে দেখা যাবে আইনস্টাইন ফুলির মাথায় হাত রেখে হাসি হাসি মুখে বসে আছেন। রবীন্দ্রনাথের সঙ্গে ছবি থাকবে না? কবিগুরুর কোলে ফুলফুলিয়া বসে আছে, কবিগুরুর দাড়ির খোঁচা লাগছে ফুলফুলিয়ার গালে। অবশ্যই থাকবে। কবি নজরুলের সঙ্গে থাকবে, কবি নজরুল হারমোনিয়াম বাজাচ্ছেন, ফুলফুলিয়া গান করছে। বাংলাদেশের বিখ্যাত কেউ থাকবে না? বাংলাদেশের বিখ্যাতরাও থাকবে, তবে কোনো পলিটিক্যাল ফিগার রাখবো না। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এরা বাদ, শুধু কবি সাহিত্যিকরা থাকবেন। আমার আসল ইচ্ছা ফুলিকে চমকে দেয়া। সমস্যা হচ্ছে মেয়েটা চমকায় না।
ভাইজান, তুমি ওকে চমকাবার কিছু বুদ্ধি বের করো তো। তুই কোনো চিন্তা করিস না, চমক কত প্রকার ও কী কী এই মেয়ে এখন টের পাবে। ওকে আমরা ধারাবাহিক চমকের মধ্যে রাখবো। চমকাতে চমকাতে ওর চমকা রোগ হয়ে যাবে, তখন দেখবি কারণ ছাড়াই চমকাচ্ছে। থ্যাংক ইউ। তুই চুপ করে বসে থাক, আমি খালাকে একটা জিনিস হ্যান্ড ওভার করে এক্ষুনি আসছি। তুমি কি রাতে থাকবে? বুঝতে পারছি না, থেকে যেতেও পারি। যদি রাতে থাকো তাহলে ফুরির সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা তোমাকে বলবো। খুবই ইন্টারেস্টিং, শুনলে হাসতে হাসতে তোমার দম বন্ধ হয়ে যাবে। আমার যখনই মনে হয় আমি একা একা হাসি। জহির মুখ টিপে হাসছে, কি সুন্দর সহজ হাসি। তার আনন্দ সারা শরীর দিয়ে আলোর মতন ঠিকরে বের হচ্ছে। ঠিক তখন একটা ঘটনা ঘটল। টিভির ওপর রাখা জাপানি চীনামাটির বালিকা মূর্তি ধুম করে নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দেয়ালে ঝুলানো দুটো ক্যালেন্ডার হঠাৎ পেন্ডুলামের মতো দুলতে শুরু করলো। আমরা যে খাটে বসেছিলাম কেউ মনে হয় সেই খাটটা ধরে হ্যাচকা টানে ইঞ্চিখানেক সরিয়ে দিল। মাথার ভেতর মগজও মনে হয় খানিকটা দুলল। জহির ভীত গলায় বলল, ভাইজান কি হচ্ছে? আমি বললাম, তেমন কিছু না, টাইট হয়ে বসে থাক, ভূমিকম্প হচ্ছে। জহিরের মুখ দ্বিতীয়বারের মতো হা হয়ে গেল। মুখের হা বন্ধ না করে এসে কথা বলল, ভূমিকম্প হচ্ছে মানে কি? আমি হালকা গলায় বললাম, মা বসুন্ধরা সামান্য কেঁপে উঠেছেন, ঢাকা শহর দুলছে। আমরা বসে আছি কেন? আমরা বসে আছি কারণ আমরা বসে বসে গল্প করছিলাম। যদি দাঁড়িয়ে গল্প করতাম তাহলে বসে না থেকে দাঁড়িয়ে থাকতাম। ততক্ষণে মাজেদা খালার বাড়িতে ভূতের তাণ্ডব শুরু হয়েছে। মাজেদা খালা চিৎকার করছেন। তার কাজের 3টি মেয়ে 2টি চিৎকার করছে, একটি গলা ছেড়ে কাঁদছে। খালু সাহেব ইংরেজিতে সবাইকে ধমকাচ্ছেন। দারুণ টেনশনের মুহূর্তে খালু সাহেব বাংলা ভুলে যান। মাজেদা খালা অ্যান্ড ফ্যামিলি আটকা পড়ে গেছে, বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ দরজা খোলার চাবি পাওয়া যাচ্ছে না। মাজেদা খালা সম্প্রতি তার পুরো বাড়ির দরজার তালা বদলে আমেরিকান তালা লাগিয়েছেন। এই তালাগুলো বাইরে থেকে লাগানো যায়, আবার ভেতর থেকেও লাগানো যায়। জহির বলল, ভাইজান বাড়িঘর ভেঙে মাথার উপর পড়বে না? আমি বললাম, পড়তে পারে। আমাদের তো রাস্তায় গিয়ে দাঁড়ানো উচিত। রাস্তায় যাবে কিভাবে? দরজা খোলার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূমিকম্প থেমে গেছে তাই না ভাইজান? প্রথম ধাক্কাটা গেছে, আসলটা বাকি আছে। আসলটা বাকি আছে মানে? ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথমে একটা ছোট ধাক্কা দেয়, সবাইকে জানিয়ে দেয় যে আসছে, তারপর দেয় বড় ধাক্কাটা। বড় ধাক্কাটা কখন দেবে? তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। 5 মিনিট পরে দিতে পারে, 5 ঘন্টা পরে দিতে পারে, আবার তো 5 দিন পরেও দিতে পারে। ভাইজান আমার খুবই টেনশন লাগছে। ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্পটা শুরু কর, টেনশন কমবে। দরজায় ধরাম করে শব্দ হলো। মাঝে দেখালা ঝড়ের মতো ঘরে ঢুকলেন। কাঁদো কাঁদো গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে, তোরা জানিস না? আমি বললাম, জানি। জেনে শুনে চুপচাপ বসে আছিস কিভাবে? রাস্তায় গিয়ে দাঁড়াবি না? রাস্তায় যাব কিভাবে? তুমি তো চাবিই খুঁজে পাচ্ছ না। এতক্ষণ খালা কাঁদো কাঁদো ছিলেন, এবার কেঁদেই ফেললেন। ফোপাতে ফোপাতে বললেন, চাবিটা আমি নিজে ড্রেসিং টেবিলের ফার্স্ট ড্রয়ারে রাখি, আজও রেখেছি, আমার পরিষ্কার মনে আছে। ড্রেসিং টেবিলের সব ড্রয়ার খুঁজেছি, চাবি নেই। আমি বললাম, তোমার শোবার ঘরে বালিশের নিচে দেখো তো। খালা রাগী গলায় বললেন, বালিশের নিচে চাবি রাখিনি, বালিশের নিচে দেখবো কেন? খোঁজাখুঁজির মধ্যে থাকলে তোমার টেনশনটা কমবে, এই জন্য দেখতে বলছি। কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকো। ভালো কথা, ডিজিটাল ভয়েস রেকর্ডারটার কাজ শেষ, তোমার কাছে কি হ্যান্ডওভার করব? 15 মিনিটের মতো রেকর্ড হয়েছে। খালা যেভাবে ঝড়ের মতো এসেছিলেন ঠিক সেইভাবে ঝড়ের মতো বের হয়ে গেলেন। তারপর সঙ্গে সঙ্গে চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে শব্দ শোনা গেল। দরজা খোলার শব্দ হলো, সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দে নামার শব্দ পাওয়া গেল, এবং আমাকে চমকে দিয়ে জহির বিছানা থেকে লাফ দিয়ে নেমে বন্দুকের গুলির মতো দরজা দিয়ে বের হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে ধরনী দ্বিতীয়বার কেঁপে উঠল। ততক্ষণে ঢাকা শহর জেগে গেছে, চারদিকে হইচই চিৎকার শুরু হয়েছে, রাস্তা ভর্তি মানুষ। এর মধ্যে একজন আবার আজান দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আজান দিতে হয়। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। আতঙ্কে অস্থির হওয়া লোকজন দেখতে ভালো লাগছে। তীব্র আতঙ্কেরও কিছু পর্যায় আছে। প্রাথমিক পর্যায়ে তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, ক্ষুদ্র একটা এলাকার ভেতরে ছোটাছুটি করে। আতঙ্ক যত বাড়তে থাকে ছোটাছুটির মাত্রাও তত কমতে থাকে। তীব্র আতঙ্কের শেষ পর্যায়ে কোনো ছোটাছুটি নেই, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। তখন চোখের মনিও নড়বে না। মাঝেতে খালাকে দেখা যাচ্ছে, তিনি তার পরিবার নিয়ে বাড়ির সামনে লনে ছোটাছুটি করছেন। তিনি যেদিকে যাচ্ছেন তার কাজের 3 মেয়েও সেদিকে যাচ্ছে। শুধু খালু সাহেব এক জায়গায় দাঁড়িয়ে আছেন, তার হাতে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন, তার ঠোঁটে সিগারেট, তবে সিগারেটে আগুন নেই। ছুটে নিচে নামার সময় নিশ্চয়ই লাইটার নিতে ভুলে গেছেন। জহিকে দেখতে পাচ্ছি না, সে কি গেট খুলে বাইরে চলে গেছে? এক দৌড়ে ফুলফুলিয়ার কাছে চলে যায়নি তো? ফুলফুলিয়া যখন দেখবে খালি গায়ে একজন যুবক দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছে, তখন সে ভালোই মজা পাবে।
মাজেদা খালার বাড়ির মূল লোহার গেটটা বন্ধ, তবে মূল গেটের সঙ্গে বাচ্চা গেটটা খোলা। সেই গেটের ভেতর দিয়ে মাঝে মাঝেই লোকজন উকি দিচ্ছে। খালার বাড়ির গেটে 24 ঘন্টা দারোয়ান থাকার কথা, কোনো দারোয়ান নেই। যে কোনো বিপর্যয়ের সময় প্রথম যারা দায়িত্ব ফেলে পালিয়ে যায় তারা হলো দারোয়ান এবং সিকিউরিটি গার্ড। হিমু, এই হিমু! মাজেদা খালা আমাকে দেখতে পেয়েছেন। মনে হয় তার আতঙ্ক সহনীয় পর্যায়ে চলে এসেছে। তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ কাউকে চিনতে পারে না। মস্তিষ্কের যে অংশ পরিচিতিমূলক তথ্য থাকে সেই অংশ কাজ করে না। মাজেদা খালা ক্ষিপ্ত গলায় চেঁচালেন, এই হিমু, কথা বলছিস না কেন? আমি বললাম, খালা কেমন আছো? গাধা, তুই ফাজলামি করছিস কেন? এখন কেমন আছে জিজ্ঞেস করার মানে কি? নেমে আয়। তোমরা কি চা খাবে? চায়ের পানি বসিয়ে দিই? নেমে আয় তো, এক্ষুনি নাম। মাজেদা খালার পাশে খালু সাহেব এসে দাঁড়ালেন। ভাঙা ভাঙা গলায় বললেন, হিমু, ব্রিং মি আ লাইটার। খালু সাহেবের গলা ভাঙা ছিল না, মনে হচ্ছে ভূমিকম্পে তার গলা ভেঙে গেছে। ভূমিকম্পে ঘরবাড়ি ভাঙে বলে জানি, মানুষের গলা ভাঙে এটা শুনিনি। আমি বললাম, খালু সাহেব, পোর্চের লাইটটা কি জ্বালিয়ে দেব? খালু সাহেব বললেন, কেন? আমি বললাম, ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনটা পড়তে পারতেন। লনে কতক্ষণ থাকতে হয় তার তো কোনো ঠিক নেই। খালু সাহেব বিড়বিড় করে কি যেন বলছেন, নিশ্চয়ই ইংরেজিতে গালাগালি। দোতলা থেকে শোনা যাচ্ছে না। রাত 12টা। ভূমিকম্প ভীতি সামলে মাজেদা খালা বাড়িতে উঠে এসেছেন। রান্নাবান্না কিছু হয়নি, তার 3 কাজের মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে। খালা খালু দুজনেই বসার ঘরে সোফায়। খালু সাহেব ভাঙা গলায় স্ত্রীর সঙ্গে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু ভূমিকম্প। বুঝলে মাজেদা, বিরাট কোইন্সিডেন্স। যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি ন্যাশনাল জিওগ্রাফিতে ভূমিকম্প দিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলের নাম আনটেমড নেচার। আর্টিকেলের একটা চ্যাপ্টার ভূমিকম্পের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। ওই চ্যাপ্টারটা পড়তে শুরু করেছি, তখনই ভূমিকম্প শুরু। ইন্টারেস্টিং কোইন্সিডেন্স না? খালা জবাব দিলেন না। তিনি ভাবলেশীন মুখে টিভির দিকে তাকিয়ে আছেন। টিভিতে এখনও সিএনএন, এখনও টিভি শব্দহীন। মাজেদা খালাকে দেখে মনে হচ্ছে তার আতঙ্ক এখনও পুরোপুরি যায়নি। স্বামীর প্রশ্নের জবাব তো তিনি দিলেনই না, উঠে নিজের ঘরে চলে গেলেন। খালু সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, হিমু, তোমার কাছে কোইন্সিডেন্সটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আমি বললাম, অবশ্যই ইন্টারেস্টিং, তবে আপনি দয়া করে বজ্রপাতের উপর কোনো আর্টিকেল পড়বেন না। কেন? বজ্রপাতের উপর আর্টিকেল পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার উপর বজ্রপাত হলো, পুড়ে কয়লা হয়ে গেলেন। তুমি কি রসিকতা করার চেষ্টা করছো? জি। তোমার সঙ্গে আমার সম্পর্ক রসিকতার না, রসিকতা করবে না? জি আচ্ছা। একটা জিনিস খেয়াল রাখবে, তোমার নাম হিমু, তুমি একজন ভ্যাগাবন্ড, তুমি চার্লি চ্যাপলিন না। জি, আমি খেয়াল রাখবো। তুমি জহিরের ঘরে যাও, ওকে বিরক্ত করো, ওর সঙ্গে হিউমার করার চেষ্টা করো, আমার সঙ্গে না। জি আচ্ছা। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেব থমথমে গলায় বললেন, তোমাকে আরেকটা কথা বলি, দয়া করে সহজ উত্তর দেবে, পেঁচানো উত্তর দেবে না। জি আচ্ছা। ভূমিকম্প হচ্ছে, সবাই দৌড়ে নেমে গেল খোলা জায়গায়। তুমি ঘরে বসে রইলে, খুব ভালো কথা, থাকো ঘরে বসে। কিন্তু জহিরকে আটকে রাখলে কেন? খালু সাহেব, আমি জহিরকে আটকে রাখিনি, ও হঠাৎ খালি গায়ে দৌড় দিল, যাকে বলে ভৌ দৌড়। দৌড়ে কোথায় গেল? প্রথমে বুঝতে পারিনি কোথায় গেছে, পরে ওকে আবিষ্কার করলাম ছাদে। সে কোনো বইয়ে পড়েছে ভূমিকম্পের সময় রাতের আকাশে আলোর খেলা হয়, বিচিত্র ভাষায় আকাশে লেখা ভাসে, সত্যি কিনা দেখতে গেছে। যে ছেলে ফিজিক্স পড়েছে সে ভূমিকম্প আকাশে হাবিজেবে লেখা হয় এসব বিশ্বাস করে? ওকে তো কানে ধরে উঠবোস করানো দরকার। ওকে আমার কাছে পাঠাও তো, তার সঙ্গে কথা বলা দরকার। খালু সাহেব, আজ কথা না বললে আরেকদিন বলুন, এখন সে একটু ব্যস্ত আছে। ব্যস্ত বলি আমি আপনার কাছে বসে আছি, আপনি বিরক্ত হচ্ছেন জেনেও বসে আছি। কী নিয়ে ব্যস্ত? সে টেলিপথের মাধ্যমে একজনের কাছে খবর পাঠাবার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে ভূমিকম্পে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। পদ্ধতিটা খুব সহজ, সবাসন হয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে হয়। চুপ করো। জি আচ্ছা। খালু সাহেব থমথমে মুখে জহিরের ঘরের দিকে এগুলেন। আমিও তার পেছনে পেছনে গেলাম। ইন্টারেস্টিং কোনো পরিস্থিতি হয় কিনা দেখার জন্য যাওয়া। তেমন কিছু হলো না। খালু সাহেব হতভম্ব হয়ে দেখলেন তার পুত্র চোখ বন্ধ করে সরলরেখা হয়ে শুয়ে আছে, মুখে বিড়বিড় করছে। খালু সাহেব যেভাবে নিঃশব্দে ছেলের ঘরে ঢুকেছেন সেভাবে নিঃশব্দে ছেলের ঘর থেকে বের হলেন। আমাকে ইশারায় তার পেছনে পেছনে আসতে বললেন। আমিও বাধ্য ছেলের মতো তাকে অনুসরণ করলাম। তিনি আমাকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে কঠিন গলায় বললেন, হিমু, তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করো, আমি আমার পরিবারে কোনো যন্ত্রণা চাই না। তুমি আর এ বাড়িতে আসবে না, তুমি এক্ষুনি বিদেয় হও। আমি বিনীত ভঙ্গিতে বললাম, আমার রাতে খাওয়ার কথা, ইলিশ মাছ ভাজা হচ্ছে, কথা বাড়াবে না, বিদেয় হও। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। খালু সাহেব দরজা ধরে দাঁড়িয়ে আছেন, তার মুখ থমথম করছে। হিমু, রাত্রে তুই কাউকে কিছু না বলে চলে গেলি কেন? তুই নিজেকে কি ভাবিস? যা মনে আসে করে বেড়াবি? তোকে কেউ কিছু বলতে পারবে না? বাংলাদেশের সব মানুষের মাথা তুই কি কিনে নিয়েছিস?
ওই রাতে কী ঘটেছিল আমার কাছে শোন। আমার প্রচণ্ড মাথা ধরেছিল, আমি বাতি বন্ধ করে শুয়েছিলাম। এতে মাথা ধরা আরও বাড়লো। তুই বোধহয় জানিস না, শুয়ে থাকলে আমার মাথা ধরা বাড়ে। আমার সবই উল্টা। যাই হোক, মাথা ধরা যখন খুব বাড়লো তখন মাথা ধরার ট্যাবলেটের খোঁজে গেলাম তোর খালুর কাছে। দেখি সে একা মুখ আমসি করে বসে আছে। তাকে জিজ্ঞেস করলাম, হিমু কোথায়? তোর খালু বলল, জানি না কোথায়। আমি বললাম, সে চলে গেছে নাকি? তোর খালু বলল, জানি না, যেতেও পারে, খবর না দিয়ে যে আসে খবর না দিয়েই চলে যায়। তখন আমি গেলাম জহিরের ঘরে, সেখানেও তুই নেই। কাজের মেয়েরাও কি কিছু বলতে পারে না। গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সেও বলল গেট দিয়ে কাউকে যেতে দেখেনি। তোর খালু বলল, চলে গেছে গেছে, এতে তো হইচই করছো কেন? টেবিলে খাবার দিতে বলো। হিমু, কাউকে কিছু না বলে চলে যাওয়াটা ঠিক না। আমি রাগ করেছি এবং মনে কষ্ট পেয়েছি। আমি যাদেরকে বেশি স্নেহ করি তারাই আমাকে কষ্ট দেয়। জহিরের কথাই মনে করে দেখ। ডিজিটাল ভয়েস রেকর্ডারে জহিরের সব কথাবার্তা এই নিয়ে 5 বার শুনলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কী ধরনের কথাবার্তা? আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে গেছে, তার ডাক্তারি চিকিৎসা দরকার। কোনো সুস্থ মাথার ছেলে এই ধরনের কথা বলতে পারে না। ভূমিকম্পের রাতে সে তার বাবার সঙ্গে যে কথাবার্তা বলেছে সেটা শুনলেই যে কেউ বলবে ছেলেকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিতে। ওইটাই তার জন্য উপযুক্ত জায়গা। ঘটনা কি হয়েছে শোন। বাপ ছেলে খেতে বসেছে, আমি বসিনি। প্রথমত আমার মাথার যন্ত্রণা, দ্বিতীয়ত তোর জন্য রান্নাবান্না করেছি আর তুই না বলে পালিয়ে গেছিস। যাই হোক, মূল ঘটনা শোন। জহিরের বাবা বলল, পড়াশোনা কেমন হচ্ছে? জহির বলল, ভালোই হচ্ছিল, তবে এখন হচ্ছে না। জহিরের বাবা বলল, হচ্ছে না কেন? জহির বলল, ফিজিক্স পড়ে কোনো লাভ নেই বাবা। লাভ নেই কেন? প্রকৃতিকে বোঝার জন্যই ফিজিক্স পড়া। আমি চিন্তা করে দেখেছি, এখন পর্যন্ত ফিজিক্সের যে উন্নতি হয়েছে তা দিয়ে প্রকৃতিকে কিছুই বোঝা যাবে না, বরং উল্টো হবে। ফিজিক্সের জ্ঞান আমাদের চিন্তাকে আরও ধোয়াটে করে ফেলবে। জহিরের বাবা তখনও শান্ত গলায় বললেন, আমি ফিজিক্স জানি না, আমি ইতিহাসের ছাত্র। তুই কি বলছিস বুঝিয়ে বল। জহির বলল, সব কিছু বোঝাতে পারবো না, একটা শুধু বলি। ফিজিক্স বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। প্রচণ্ড শব্দে কসমিক ডিম ফেটে মহাবিশ্ব তৈরি হলো। যেই মুহূর্তে কসমিক ডিম ফাটলো সেই মুহূর্ত থেকে সময়ের শুরু। কসমিক ডিম ফাটার পরে অবস্থা ফিজিক্স ঠিকই বলেছে, তবে ডিম ফাটার আগে কী ছিল কিছুই বলতে পারছে না। ডিম ফাটার আগে কী ছিল ফিজিক্স তা বলতে পারছে না বলে তুই ফিজিক্স পড়বি না? না, আমার কাছে ফিজিক্স পড়া অর্থহীন মনে হচ্ছে। কী করবি বলে ঠিক করেছিস? বাবা, আমি একটা কফি শপ চালাবো। বুঝতে পারছি না, কি বলছিস? কি চালাবি? কফি শপ, ছোট্ট ঘরোয়া ধরনের কফি শপ। দোকান সারাদিন বন্ধ থাকবে, খুলবে সন্ধ্যার পর। কাটায় 12টার সময় কফি শপ বন্ধ হবে। রসিকতা করছিস নাকি? না, রসিকতা কেন করব? কফি শপের নাম ঠিক হয়ে গেছে, শুধুই কফিতা। নাম শুধুই কফিতা? হ্যাঁ, আমার কফি শপের নাম কফিতা। এখন কি করছি জানো বাবা? যে মগে করে কফি দেওয়া হবে সেই মগের ডিজাইন করছি। মগের ডিজাইন করছিস? হ্যাঁ, কোন রঙের মগে কফির গেরুয়া রং ভালো ফুটে সেটা দেখা হচ্ছে। দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের মগে কফির রং ভালো ফুটে। কাজে আমাদের মগের রং হলো গাঢ় সবুজ। এই মগ হবে গ্লাসের মতো। মগে চায়ের কাপের মতো কোনো বোটা থাকবে না। বোটা থাকবে না? জি না। কেন থাকবে না শুনতে চাও? শুনি, কেন থাকবে না? পানির গ্লাস আমরা হাত দিয়ে ধরি। ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরেই পানির শীতলতা আমরা টের পাই, আমাদের ভালো লাগে। গরম কফির উষ্ণতাও ঠিক একই রকমভাবে আমরা কফির মগে হাত দিয়ে ধরা মাত্র টের পাবো, আমাদের ভালো লাগবে। তুই তাহলে কফির দোকান দিচ্ছিস? জি। তোর নেক্সট পরীক্ষা যেন কবে? 9 তারিখ, 7 দিন আছে। পরীক্ষা তো দিচ্ছি না। পরীক্ষা দিচ্ছিস না? না, কফি শপের আইডিয়াটা মাথায় আসা মাত্র পড়াশোনা ছেড়ে দিয়েছি। জহিরের বাবা এরপরও বেশ সহজভাবে খাওয়া শেষ করলো। বেসিনে হাত ধুয়ে এসে আবার খাবার টেবিলে বসলো। জহিরের খাওয়া তখনও শেষ হয়নি। জহিরের বাবা শান্তমুখে ছেলের খাওয়া দেখতে লাগলো। খাওয়া শেষ হবার পর জহিরের বাবা বলল, 9 তারিখে তুই পরীক্ষা দিতে যাবি। যদি না যাস তাহলে ওই দিনই এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যাবি। কথা চালাচালি আমার পছন্দ না। আমি আমার কথা বলে শেষ করলাম। এই বিষয়ে 9 তারিখ পর্যন্ত আর কোনো কথা বলবো না। জহির বলল, আচ্ছা। হিমু, এই হলো ঘটনা। জহিরের বাবাকে আমি মোটেই দোষ দিচ্ছি না, সে তো তাও ধৈর্য ধরে ছেলের কথা শুনেছে। আমার ইচ্ছা করছিল খাবার টেবিলে ঠাস করে ছেলের গালে একটা চড় মারি, যাতে এক চড়ে মাথার সব আইডিয়া নাকের ফুটো দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর আমি তোর খালুকে ফুলফুলিয়া মেয়েটার কথা বলেছি। আমি চিন্তা করে দেখলাম ছেলে যেভাবে বিগড়াচ্ছে ফুলফুলিয়ার ব্যাপারটা আর গোপন রাখা ঠিক হবে না। ক্যাসেট করা কথাবার্তাও তোর খালুকে শুনিয়েছি। বেচারা যে কী পরিমাণ শকড হয়েছে তুই বিশ্বাস করবি না।
3 দিনের একটা কনফারেন্সে তার সুইডেনে যাওয়ার কথা ছিল, সেটা সে বাতিল করেছে। সিগারেট ছেড়ে দিয়েছিল, আবার সিগারেট ধরেছে, ভোঁস করে দিনরাত সিগারেট টানছে। আমি কিছু বলছি না, সিগারেট টেনে যদি টেনশন কিছু কমে তাহলে কমুক। গতকাল রাতে ঢাকা ক্লাবে গিয়েছিল, সেখান থেকে ফিরেছে মদ খেয়ে। সিগারেটের সঙ্গে মদ খাওয়া ছেড়ে দিয়েছিল, মনে হচ্ছে আবারও মদ ধরবে। চিন্তা করে দেখ আমি কি বিপদে পড়েছি। তোর খালুকে আমি এখন কিছুই বলবো না, 9 তারিখ পার হোক, তারপর দেখা যাক পানি কোন দিকে গড়ায়। হিমুরে, আমি মহা বিপদে আছি। তোকে যে বাড়িতে আসতে বলবো, তোর সঙ্গে পরামর্শ করব, সেই উপায় নেই। জহির বাবা তোর এ বাড়িতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। দারোয়ানকে ডেকেও বলে দেওয়া হয়েছে তুই যেন এ বাড়িতে ঢুকতে না পারিস। জহিরের বাবার ধারণা তার ছেলের এই সমস্যার মূলে আছিস তুই। তুই নাকি মানুষের মাথায় হালকা বাতাস দিয়ে আইডিয়া ঢুকিয়ে দিয়ে সটকে পড়িস। আমি তাকে বলেছি এটা ঠিক না। হিমু আমাদের দলে। জহিরের কথাবার্তা খুব কায়দা করে হিমুই রেকর্ড করে এনেছে। তোর খালু বলেছে হিমু সব দলেই আছে। জহির যদি ফুলফুলিয়াকে বিয়ে করে তাহলে দেখা যাবে উকিল বাবা হিমু। তোর খালুর কথাও আমি ফেলতে পারছি না, বলতো আমি কি করি। এদিকে ফুলফুলিয়া মেয়েটার বিষয়ে তোর খালুও কিছু খোঁজখবর বের করেছে। মেয়েটা কি করে শুনলে তুই মাথা ঘুরে পড়ে যাবি। সে একটা ক্লিনিকে আয়ার কাজ করে, রোগীদের গুমুত পরিষ্কার করে। অবস্থাটা চিন্তা করে দেখ। আমি মানত করেছি সমস্যার সমাধান হলেই আজমির শরীফে চলে যাব। খাজা বাবার দরবারে শুকুরানা নামাজ পড়ব, সেখানকার এতিম মিসকিনদের একবেলা খাওয়াবো। আমার যে কীরকম অস্থির লাগছে তোকে বলে বুঝাতে পারবো না। তোর আমাদের বাড়িতে আসার দরকার নেই। তোর খালু মানসিক যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, আমি চাই না সে আরও খারাপ হোক। তবে তুই যদি দূর থেকে আমার একটা উপকার করতে পারিস, ফুলফুলিয়ে মেয়েটার ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে দেখা করে এই মেয়েটার বিষয়ে আমাকে একটা রিপোর্ট দে। ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে জহিরের কাছ থেকে মেয়েটাকে সরিয়ে দেবার ব্যবস্থা কর। এর জন্য টাকা পয়সা যা লাগবে আমি খরচ করব। কেয়ারটেকারের কাছে ঠিকানা আছে, তুই তার কাছ থেকে ঠিকানা নে। ওর কাছে 10,000 টাকাও দিয়ে দিয়েছি। প্রয়োজনে গুন্ডা লাগিয়ে মেয়েটাকে হুমকি ধামকি দিয়ে অন্য কোথাও সরিয়ে দে। এই উপকারটা তুই আমার কর। ইতি মাজেদা খালা। পুনশ্চ হিমু, আমার মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে। যে ঘটনা তোকে জানাবার জন্য চিঠি লিখেছিলাম সেই ঘটনাই জানানো হয়নি, অথচ চিঠি শেষ করে বসে আছি। আসলে আমি আর টেনশন নিতে পারছি না বলে সব এলোমেলো হয়ে যাচ্ছে। সেদিন মাথা ধরার ট্যাবলেট ভেবে তোর খালুর 2টো প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছি, তারপর দেখি ধুম করে প্রেশার নেমে যাচ্ছে। মাথায় পানি ঢালাঢালি, ডাক্তার ডাকাডাকি। যাই হোক, মূল ঘটনাটা মন দিয়ে শোন। এখন পর্যন্ত ঘটনা নিয়ে কারোর সঙ্গে আলাপ করিনি, শুধু আমার কাজের মেয়ে 3টাকে বলেছি। কাজটা ভুল হয়েছে, 3টা মেয়ে ভয় অস্থির হয়ে আছে। তোর খালুকে ঘটনাটা বলতে গিয়েও বলিনি। তাকে যা বলবো সে গম্ভীর হয়ে বলবে, এটা কিছু না, তুমি স্বপ্নে দেখেছো। চোখের সামনে দেখা জলজন্ত জিনিসকে কেউ যদি স্বপ্ন বলে তাহলে কেমন রাগ লাগে তুই বল। ঘটনাটা ঘটেছে ভূমিকম্পের রাতে। তখন ঘটনাটা আমি নিজেও বুঝতে পারিনি। ভূমিকম্পের ভয় একটা ঘোরের মধ্যে ছিলাম। কি দেখছি বা কি দেখছি না বুঝতেই পারিনি। যতই দিন যাচ্ছে ব্যাপারটা ততই পরিষ্কার হচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভূমিকম্পের রাতের কথা তোর নিশ্চয়ই মনে আছে। দরজা ভেতর থেকে লক করা, আমি দরজা খুলতে পারছি না, চাবি পাচ্ছি না। ড্রেসিং টেবিলের ড্রয়ার উলট পালট করছি, তোর খালু পাগলের মতো বিড়বিড় করছে। একসময় ছুটে গেলাম জহিরের ঘরে, তখন তুই বললি বালিশের নিচে খুঁজে দেখো তো। আমি গেলাম শোবার ঘরে, আমি মশারি খাটিয়ে ঘুমাই। ঢাকায় ডেঙ্গু রোগ দেখা দেওয়ার পর থেকে এই ব্যবস্থা। রাত 8টা বাজে কাজের মেয়ে মশারি খাটিয়ে দেয়, আমি গেলাম শোবার ঘরে। মশারি উঠে বালিশের নিচে হাত দিয়ে খুবই অবাক হলাম। দেখি বাড়ির চাবি। চাবি হাতে নিতে গিয়ে আরেকটা জিনিস দেখলাম। দেখি বুড়ো একজন মানুষ কুঁজো হয়ে মশারির ভেতর বসে আছে, তাকিয়ে আছে আমার দিকে। তখন আমার মাথাতেই নেই যে এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। আমার মশারির ভেতর কোনো বুড়ো মানুষ বসে থাকতে পারে না। ভূমিকম্পের ভয়ে আমি এতই অস্থির যে বুড়ো মানুষ আমার দিকে তাকিয়ে আছে এটা আমার মাথায় ঢুকলো না। আমি চাবি নিয়ে দরজা খুলে দৌড়ে নিচে গেলাম। হিমু, ব্যাপারটা কি বলতো? আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে আমার কি কথা বলা উচিত? সাক্ষাৎ এটা নিয়ে তোর সঙ্গে কথা বলবো। আপাতত তুই ফুলফুলিয়ার ব্যাপারটা দেখ, প্রয়োজনে কেয়ারটেকারকে সাথে নিয়ে যা। এই ধরনের মেয়েরা হিংস্র প্রকৃতির হয়ে থাকে, তাদের হাতে পোষা গুন্ডা পান্ডাও থাকে, তোকে একা পেয়ে কিছু করে বসতে পারে। দুজন থাকলে কিছুটা রক্ষা। ভালো থাকিস। শেষ হলো আজকের গল্প পাঠ। ভালো রাখবেন তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।